আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জনগণ চাইলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হবে বললেন অর্থ উপদেষ্টা। চট করে বিপ্লবী বাজেট সম্ভব নয় মন্তব্য। বাজেটে জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে এনসিপির মূল্যায়ন। আগের মতোই গরিবের ওপর করের বোঝা চাপানোর অভিযোগ। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো ঢাকার চিঠির উত্তর দেয়নি দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যায় বাংলাদেশের প্রতিবাদ অব্যাহত মন্তব্য। আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে কমিশনের আশা। বিভিন্ন দলের সাথে দ্বিতীয় দফার সংলাপ। এবং বাংলাদেশ সহ বিশ্বের লাখো মুসল্লির মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু, মূল কার্যক্রম বৃহস্পতিবার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই জাতীয় বাজেট 2025-26। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার যে খুব ভালো কাজ করেছে তা নয়, মানুষ না চাইলে সুযোগটি বাতিল করা হবে। পতিত সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরতের অগ্রগতি নিয়ে তিনি বলেন, পাচারকারীরা অনেক বুদ্ধিমান, ওই টাকা ফেরত আনা কঠিন হবে। বাজেটে বৈষম্য বিরোধী স্পিরিট একেবারেই প্রতিফলিত হয়নি বলে মানতে নারাজ অর্থ উপদেষ্টা। বললেন, চট করে বিপ্লবী বাজেট করা সম্ভব নয়। রিজভি নেওয়াজের রিপোর্ট। ওসমানী স্মৃতি মিলনায়তনে উপদেষ্টা পরিষদের কয়েকজন সহকর্মী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে অর্থ উপদেষ্টার বাজেটোত্তর সংবাদ সম্মেলন। শুরুতেই অতীতের সব সরকারকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আগের পদাঙ্ক অনুসরণ করে সামনে এগিয়ে যাচ্ছেন তারা। কিছুই হয়নি, আবার এক পাশে গুণগান গাইব, সেটা আমরা চাই না। আমরা চাই আমরা সাজেশন দিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই। খুব সহজ কিন্তু না, টাকা যারা পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক, লেয়ারিং করে করে, এমন না যে টাকা ঝাট করে পাঠিয়ে দেবে আরেক জায়গায়। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, আমরা যেটা যে অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে, নিজের জমিতে করেন তখন এত দিতে হবে। দুটো দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলে যে কালো টাকা সাদা করা, এটা অনেক সময় আপনার কম্পালশন বা ইসের খাতিরে করেছে, সেটা আমরা দেখব। যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, এটা আমার মনে হয় সবাই মিলে স্যার আপনারা আলাপ আলোচনা করে চিন্তা করতে পারেন স্যার কি করবেন। এটা পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভঙ্গুর অবস্থা থেকে বেরিয়ে আসতে মিতব্যয়ী বাজেট এবার। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। বাজেটে ঘোষিত 6.5% মূল্যস্ফীতি অর্জিত হবে কিনা এমন প্রশ্নের উত্তরে গভর্নর জানান, অর্জন না হওয়ার কোনো কারণ নেই। এটাও আমরা কমে রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাজেটে অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা জনগণের ছিল তার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বাজেট প্রতিক্রিয়ায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তাফিমুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এ বাজেটে বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি হবে কিনা এ নিয়ে শঙ্কায় জাতীয় নাগরিক পার্টি। ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে দলটি। নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে, কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর
তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। আর দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, রাঘব বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিতের কোনো সুযোগ রাখা হয়নি এবারের বাজেটে। যারা রাঘব বোয়াল রয়েছে, বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে, অর্থ লোপাট করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখি নাই বর্তমান বাজেটে। বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা উচিত হয়নি বলেও মন্তব্য করে দলটির নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে দেওয়া ঢাকার চিঠির এখনও উত্তর দেয়নি দিল্লি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, পুশিন নয় বরং নিয়ম মেনে বাংলাদেশিদের ফেরত পাঠালে তাদের গ্রহণ করছে বাংলাদেশ। সীমান্তে হত্যায় বাংলাদেশ নমনীয় হবে না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবাদ অব্যাহত আছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। পুশ ইন, সীমান্ত হত্যা আর শেখ হাসিনাকে দেশে ফেরানোর ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিক মতো পড়ছো না। আমরা সেটা চেক করে দেখেছি, আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা, এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কাছে জানতে চাইলে সরকারের অবস্থান জানিয়ে দেন তারা। এটা গা সহ হওয়া সম্ভব না এবং এর ব্যাপারে নমনীয়তা দেখানো সম্ভব না। আমরা এটা প্রতিবাদ করছি এবং এই প্রসেস চালু আছে, এখন পর্যন্ত চালু আছে। আমরা অবশ্যই খুব শক্ত ভাষায় প্রতিবাদ করবো এ ব্যাপারে, এবং আমরা এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় ক্ষতি নয়, বরং বাংলাদেশের জন্য শাপে বর হয়েছে বলে মনে করেন উপদেষ্টা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশে সংসদে আস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন। জাতীয় ঐকমত্য কমিশনের আমন্ত্রণে দ্বিতীয় দফার সংলাপে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এমন মত দিয়েছে, তবে ভিন্ন মতও রয়েছে। আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছাবে বলে কমিশনের আশা। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিতীয় দফার প্রথম দিনের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায়। বিষয়ভিত্তিক আলোচ্যসূচিতে ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নারী আসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশনের সুপারিশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও তার মেয়াদকালে জাতীয় ও স্থানীয় নির্বাচন। আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না, এবং সেটাতে জাতীয় ঐকমত্য হয়নি কখনো। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা 4 মাস, এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা 3 মাস হওয়া উচিত। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। বিকেলের আলোচনায় নারী আসনের জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত নিম্নকক্ষে নারীদের জন্য ঘূর্ণায়মান পদ্ধতির বিরোধিতা করে বিএনপি সহ কয়েকটি দল। কোন দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাসের জায়গায় 6 মাস হতে পারে কিনা স্থানীয় সরকার নির্বাচনে দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীন হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। বিএনপি জানিয়েছে সংরক্ষিত 50টি থেকে বাড়িয়ে 100টি নারী আসনের পক্ষে তারা। তবে এনসিপি সংরক্ষিত নয়, নারী আসনে সরাসরি নির্বাচন চেয়েছে। ন্যূনতম 25% জাতীয় সংসদে নারী নেতৃত্ব, নারী জনপ্রতিনিধি থাকবে, এবং সেটা সরাসরি ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তারা আসবেন, কোনো সিলেকশনের মাধ্যমে বা সংরক্ষিত আসনের মাধ্যমে না। ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, জুলাই সনদ তৈরিতে তারা অঙ্গীকারাবদ্ধ। সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবারের আলোচনায় গণফোরাম সহ কয়েকটি বাম দল বলেছে, নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন এবং পুনর্লিখন করতে পারবে না।
জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সহ সারা বিশ্বের লাখ লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো এ বছরের হজের আনুষ্ঠানিকতা। হজের মূল আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার। চকর মালিথার রিপোর্ট। পাহাড় ঘেরা আরাফাত ময়দানে বৃহস্পতিবার শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ। এবছর বিশ্বের প্রায় 23 লাখ মুসল্লি হজ পালনের জন্য এরই মধ্যে জড়ো হয়েছেন পবিত্র নগরী মক্কায়। এদের মধ্যে 87,000-এর বেশি বাংলাদেশি। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারোয়া পর্বত সাই করা এবং মসজিদুল হারামে নামাজ আদায় সহ ইবাদতে মশগুল ছিলেন এইসব মুমিন মুসলমানরা। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজের নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার। নিয়ম অনুযায়ী আজ মসজিদুল হারামে এশার নামাজের পর মিনার উদ্দেশ্যে হাজিদের রওনা হওয়ার কথা। ভোগান্তি এড়াতে অনেকে আসরের নামাজ আদায় করেই কাবা শরীফ থেকে 9 কিলোমিটার দূরে মিনার পথে রওনা হয়েছেন। বৃহস্পতিবার ফজরের নামাজের আগ পর্যন্ত অব্যাহত থাকবে মিনার পথে আল্লাহর মুমিনদের এই যাত্রা। মিনায় পৌঁছে 5 ওয়াক্ত নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন তারা। বৃহস্পতিবার মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। চকর মালিথা, চ্যানেল আই। এবার কঙ্কা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে একদিনের ব্যবধানে ছোট, মাঝারি ও বড় আকারের গরুর দাম কমেছে। সেই সঙ্গে কমেছে ছাগল ও খাসির দাম। বিক্রেতারা বলছেন ঈদের ছুটি শুরু হলে হাট জমে উঠবে। পছন্দের পশু কিনতে আরেকটু সময় নিতে চান ক্রেতারা। শাকের আদনানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ছাগল এসে রাজধানীর কোরবানির হাটগুলো পূর্ণতা পেয়েছে। তেজগাঁওয়ের হাটে একদিনের ব্যবধানে সব আকারের গরুর দাম কমেছে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। 20টা গরু আনছি কিন্তু ক্রেতা নাই, খুবই কম ক্রেতা। এটা দাম চাইতেছি 85,000, আর এই আবারটা দাম চাইতেছি 1,20,000, 25 এরকম দাম চাইতেছি। আমি মোট গরু আনছি 29টা, একটাও বিক্রি হয়নি। এই গরুর দাম চাচ্ছেন কত? এই গরুর দাম চাচ্ছি 4.5 লাখ টাকা। হ্যাঁ, এটা 4.5 লাখ টাকা। গতকাল কত দিলেন এটা? এটা গতকাল চাচ্ছিলাম 5,20,000 টাকা। তারপরে এই পরেরটা এটা দাম চাচ্ছি একই দাম, দুটো একই কোয়ালিটি গরু, একই মাপের গরু। শাহজাহানপুর হাটে গিয়েও দেখা যায় একই রকম চিত্র। গরু ছাড়াও ছাগল ও খাসির দামও কমেছে। গরু ছাগলের হাটে আসুন। এটা গতকাল চাইছি 35, আজকে চাচ্ছি 30। কারণ বাজার খারাপ ভাই। আমি 2,30,000 করে দিছি। গরুটা মোলাই ছিল কালকে 2,60,000, আমি গরু বিক্রি করতে পারি নাই। হাতে কিছুটা সময় থাকায় বিভিন্ন হাট ঘুরছেন ক্রেতারা। ওনারও খুব একটা ছাড়তেছে না, কাস্টমারও তেমন নাই। ওনারা আরো 2 দিন পরে ছাড়ার ইচ্ছা। 1,80,000, 1,76,400। আচ্ছা, আর দাম চাইছিল কত এটা? এর দাম চাইছিল 1,90,000। কোরবানির হাটগুলোতে পশুর যত্নে কাজ করছে মেডিকেল টিম। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। দেশের সমগ্র উপকূলে বৃষ্টির কারণে সাতক্ষীরার আম ব্যবসায়ী ও চাষিরা লোকসানের মুখে পড়েছেন। এবার প্রকৃতি সংবাদ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল নেত্রকোনা সদর ও পৌর এলাকা। পানি জমে থাকায় বিপাকে স্থানীয়রা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ ও পানি দ্রুত নিষ্কাশনে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণ চাইলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হবে বললেন অর্থ উপদেষ্টা। চট করে বিপ্লবী বাজেট সম্ভব নয় মন্তব্য। বাজেটে জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে এনসিপির মূল্যায়ন। আগের মতে গরিবের ওপর করের বোঝা চাপানোর অভিযোগ। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো ঢাকার চিঠির উত্তর দেয়নি দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যায় বাংলাদেশের প্রতিবাদ অব্যাহত মন্তব্য। আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে কমিশনের আশা, বিভিন্ন দলের সাথে দ্বিতীয় দফার সংলাপ। এবং বাংলাদেশ সহ বিশ্বের লাখো মুসল্লির মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু। মূল কার্যক্রম বৃহস্পতিবার। এর সাথে শেষ করছি চ্যানেল আইয়ের এখনকার মতো সংবাদ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।